আমরা আলোচনা যেটাতে ছিলাম খুবই গুরুত্বপূর্ণ জায়গায়। কাগজি ভাই, আপনি একটা প্রশ্ন করতে চেয়েছিলেন, তারপরে একটু সাইফুল হক আপনার কাছে আসি। আবু বকর মোল্লার কাছে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে জুলাই সনদের ব্যাপারে আপনারা গণভোটের কথা খুব জোর দিয়ে বলছেন এবং বিএনপি নাকি আপত্তি দিয়ে আসছে, সর্বশেষ মানছে। এখন কথা হলো, জুলাই সনদে যে গণভোটের মধ্যে দিয়ে পাশ হলো, পাশ হওয়ার পরে এখানে একটা বিষয়, কয়েকটা বিষয় আছে, তার মধ্যে একটা হচ্ছে আপনার এক ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটা একটা। আর এক ব্যক্তি দলীয় প্রধান হতে পারবেন না, কিংবা সংসদ নেতা হতে পারবেন না, এই বিষয়গুলো আছে। তো এইটা যদি পাশ হয়ে যায়, এইটা পাশ হয়ে যাওয়ার পরে তখন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে কিনা, হলে সেটা যদি চ্যালেঞ্জড হয় তখন কি করবেন বলেন তো একটু দেখি, আপনি আইনের লোক। দেখুন, গণভোট রেফারেন্ডাম, ইট উইল বি টার্নড ইনটু কনস্টিটিউশনাল রেফারেন্ডাম। এবং এই আমাদের রেফারেন্ডাম, সংবিধানে কিন্তু এখন রেফারেন্ডাম নেই, গণভোট নেই, আর আমরা এখন নিয়ে আসতেছি। সংবিধান আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসছি। বাংলাদেশে গণভোটের ভিত্তিতে আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি, মৌলিক ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশে কনস্টিটিউশনাল রেফারেন্ডাম হয়েছে, হয় নাই? হয়েছে, বাংলাদেশে কনস্টিটিউশনাল রেফারেন্ডাম হয়েছে। জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছেন তখনও কিন্তু রেফারেন্ডাম হয়েছে, যদিও সেটা তখন কিন্তু সংবিধান নাই, সংবিধান। আমি আসছি। আমরা বর্তমান সিচুয়েশনটি একটি ভিন্ন ধরনের সিচুয়েশন। বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে, জনগণ রক্ত দিয়েছে, এটার ভিত্তিতে জুলাই সনদ হয়েছে। এবং জুলাই সনদ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এটা যেন কনস্টিটিউশনের সাথে কন্ট্রাডিক্ট না করে এবং যতটুকু সামঞ্জস্য মেনটেন করা যায়, আমরা তার ভিত্তিতেই আমরা জুলাই সনদ এবং কনস্টিটিউশন উইল গো হ্যান্ড ইন হ্যান্ড। এখন কিছু ব্যাপারে জনগণের যেহেতু এখানে রেফারেন্ডাম থাকবে, জনগণের যেহেতু ম্যান্ডেট থাকবে, আমরা জুলাই সনদকে জনগণের সকলের ওপিনিয়ন হিসাবেই আমরা সংবিধানকে সনদের সাথে মিল রাখার আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা কিন্তু, আমি একটা কথা বলি, আপনারা কিন্তু জুলাই সনদটা কিন্তু যদি এখন বলেন, আপনাদের মতো করে একটা ফ্রেমের মধ্যে ঢুকাই দিয়েছে। এইটা ফ্রেমের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে আপনারা জনগণের মতামত নিচ্ছেন। জনগণকে কোনো ভিন্ন মত দেওয়ার আমরা কিন্তু মতামত নিতে যাচ্ছি, জনগণের মতামত দিতে যাচ্ছি। আপনি যদি জনগণের পুরা 18 কোটি মানুষের দায়িত্বই যদি আপনারা নিয়ে ফেলেন, সেটা কি হবে? জনগণ কি এই ব্যাপারে কোনো মতামত দিয়েছে যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না? এই ব্যাপারে জনগণ কি কোনো অপিনিয়ন দিয়েছে এই পর্যন্ত? আমি আসছি। যারা মনে করবে না যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তারা না ভোট দেবে। এই পর্যন্ত তিনটা গণভোট হয়েছে, যেটা সরকারের ওপিনিয়নের বা সরকারের চাহিদা মোতাবেক তার বাইরে কিন্তু যেতে পারে না। এই পর্যন্ত হয়নি একটাও। সরকার যেটা চেয়েছে সেটাই হয়েছে। আমরা মনে করছি ডক্টর ইউনূস সরকারের আন্ডারে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ ভোট হবে। এটা আমরা আমি নিশ্চয়তা দিচ্ছি না, বাট এটা আমার বিশ্বাস এবং প্রত্যাশা। বাংলাদেশের জনগণ একটি ফেয়ার। আপনি একজন মানে ব্যারিস্টার হিসাবে আমি দেখলাম যে আপনার নামের আগে ব্যারিস্টার লেখা আছে, কিন্তু আপনি যদি এইভাবে অ্যামালগামেট করে ফেলেন তাহলে জনগণ কি বুঝবে? আমি তো অ্যামালগামেট করছি না। না, এটা পরিষ্কার করে আপনি তো এখানে পরিষ্কার দেওয়াই আছে যে আপনি জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এক ব্যক্তি কোন অবস্থাতে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। যখন আপনি এটা পাস করে নিয়ে আসবেন তখন তো আপনার এটা সংবিধানের উপর একটা চাপাই দিচ্ছেন। আপনি সংবিধানের উপর একটা চাপাই দিচ্ছেন, যেটা বেসিক, যে মানে গণভোটকে অ্যাকসেপ্ট না করতে হয় না ভোট দিবেন। আপনি যদি আমাদের কনস্টিটিউশনের বেসিক জায়গায় হাত দিয়ে ফেলছেন, তাই না? তো সেটা করতে গেলে তো আপনাকে আগে পার্লামেন্টের কাছে যেতে হবে। এই সংশোধনী আনতে গেলে আপনাকে আগে পার্লামেন্টে যেতে হবে না? পার্লামেন্টে 2/3 মেজরিটি ছাড়া কি আপনি এই ধরনের বেসিক কনস্ট্রাকশনে কি হাত দিতে পারেন কিনা আপনি? আমি আসছি। দেখুন, বাংলাদেশের জনগণ যদি এই গণভোটে আমার জবাবটা দিতে দিবেন না আপনি? বাংলাদেশের জনগণ যদি এই মানে গণভোটে রায়, সময়েরও ব্যাপার আছে। এত লম্বা টেনে টেনে বলতে গেলে তো সবটাই আপনি বলবেন, সময় বেশি লেগে যাচ্ছে।
আপনি কিন্তু অনেক টাইম নিয়েছেন। আচ্ছা আমি শেষ আচ্ছা, করি। না আমরা একটু এটা সাইফুল, আমরা একটু শর্ট করি, শর্ট করে একটু সাইফুল ভাইকে অপেক্ষা করিয়ে রেখেছি অনেক। হ্যাঁ, অনেকক্ষণ। জনগণকে সিদ্ধান্ত নিতে দেন গণভোটে। ধন্যবাদ। জি, সাইফুল হক, কি বলবেন? আমার নিজের একটা প্রশ্ন, আমার নিজের একটু জানতে চাওয়া যে আপনারা যখন এই ঐকমত্য কমিশনে বসতে গেলেন, সেখানে আসলে এইরকম ছিল কিনা যে যতগুলো দল আছে সবার একটা করে ভোট থাকবে, যতই মানে জনসমর্থন বা অতীত যাদের রাষ্ট্র পরিচালনার অতীত আছে সেরকম দল, এবং একেবারে কালকে যে দলটা এসেছে সেই দলেরও নিবন্ধন নেই এমন দলেরও, মানে সেরকম ছিল কিনা, আর ওখানে ভোটের সিস্টেমটা ছিল কিনা আপনারা জানতেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। মাহবুব, আমি প্রথমত আপনার অনুষ্ঠান পরিচালনার ব্যাপারে একটু আমি খুব সন্তুষ্ট না। আপনি যাদেরকে ডাকবেন, আপনি সময়ের বিবেচনাটাকে আপনার একটু বিবেচনার মধ্যে রাখা দরকার। জি, আপনি অনেক গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে না আপনার অনুষ্ঠানে আপনাকে যুক্ত সময় হয়েছে। সময় সময় জি, দিচ্ছি, জি। আপনি নেন। মানে আমি যুক্ত হয়েছি, এটা আপনার একটু না বিবেচনার মধ্যে থাকা দরকার। না হলে আমার জন্য একটু কঠিন হবে। না, একটু প্রসঙ্গ এসে গেছে এই জন্য কাগজি না, ভাইয়ের না, একটা না, প্রশ্ন, না, না, আমি দুঃখিত। আমি নিশ্চয়ই আমাদের আলোচকদের ওই গুরুত্বপূর্ণ কথা বলেছি। আমি খুব ভালো শ্রোতাও বটে। আমি সবার কাছ থেকে আমি শিখি এবং নিয়ত শিখতে চাই। প্রথম আপনি যেটা বললেন আমরা ঐকমত্য কমিশনে, না সেখানে আমরা তো আসলে দলগুলোর মধ্যে একটা ন্যাশনাল কনসেনসাস বিল্ড আপ করারই একটা কনসাস এফোর্ট আমাদের সবার দিক থেকে ছিল। অনেকগুলো প্রশ্নে সব যখন আমরা একমত হয়েছি, এটা একটা জেনারেল কনসেনসাস হিসাবে এটা লিপিবদ্ধ হয়েছে। যেসব ব্যাপারে আমরা সবাই একমত হতে পারিনি, সেটা নিয়েও একটা সিদ্ধান্ত এসছে। আর নোট অফ ডিসেন্ট গুলোকে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে। কোন প্রশ্নে কোন ইস্যুতে কটা দল তারা আপত্তি করেছেন, ভিন্ন মত দিয়েছেন, সেখানে এটা উল্লেখিত হয়েছে। সমস্যাটা হয়েছে যখন ঐকমত্য কমিশন ফাইনালি কপি তারা যখন দিয়েছেন, যার উপরে গণভোটের প্রস্তাবনা জায়গাটা আসবে, তখন এটা দলগুলোর সাথে এটা এক্সপেক্টেড। হ্যাঁ, আপনি একটা সাধারণ, যেটা আমার ব্যারিস্টার ভাই যেটা বললেন, সিদ্ধান্ত তো নিশ্চয়ই মেজরিটি জায়গা থেকে সিদ্ধান্তটা হবে। এটা সাধারণ যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ডেমোক্রেটিক প্রসেসের ধরনটা এরকম। এটা ছিল আলোচনা যে একই সাথে যেহেতু অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে, সংবিধান সংশোধনের বেসিক অনেকগুলো প্রশ্নে অনেক কয়েকটা দলে যেহেতু নোট অফ ডিসেন্ট ছিল, এটাও এখানে উল্লেখ থাকবে। দ্যাট ওয়াজ দ্য কমিটমেন্ট। আলোচনাটা ছিল সেখানে। বিশ্বাস ভঙ্গের প্রশ্ন এসছে বা প্রতারণের প্রশ্ন যারা উত্থাপন করেছেন, তারা এই জায়গা থেকে। আপনি নিশ্চয়ই একমত হবেন যে মডার্ন ডেমোক্রেটিক স্টেট যে ফাংশন করে, নাগরিকদের মধ্যে, রাজনীতিকদের মধ্যে একটা পলিটিক্যাল, একটা সামাজিক চুক্তির মধ্য দিয়ে বোঝাপড়া হয়, চুক্তি হয়, আলাপ আলোচনা হয়। কিছু ব্যাপারে বলে না যে এক ধরনের জেন্টলম্যান এগ্রিমেন্ট থাকে। জি, মানে লেখা না থাকলেও আমরা জানি যে আসলে কি করতে হবে আমাদের। কিন্তু এই ব্যাপারে উল্লেখ ছিল। এটা একটা বড় ব্যত্যয় হয়েছে। ২ নম্বর বড় ব্যত্যয় যে শুধু আপনি এটাকে কেন আপনি মনোযোগ দিচ্ছেন, ২ নম্বর ব্যাপারটা ছিল যখন আপনি সরকারকে বলছেন যে সরকার তো এই সরকার একটা এক্সট্রাঅর্ডিনারি সরকার, কোনো সন্দেহ নেই। একদিকে তারা সংবিধানের 106 এর রেফারেন্স নিয়ে শপথ নিয়েছেন, কিছু প্রশ্নে সংবিধানের বাইরে যেও তাদেরকে সিদ্ধান্তটা গ্রহণ করতে হচ্ছে। বেসিক্যালি সরকার, নির্বাচন কমিশন, ঐকমত্য কমিশন কাজ করেছেন তোমার সংবিধানকে ভিত্তি ধরে কোথায় তো তাকে ডেমোক্রেটাইজ করা যাবে, তাকে রিফর্ম করা যাবে, এইগুলো নিয়ে। এবং এই ধরনের একটা প্রশ্নে আপনি সরকারকে বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংশোধনের আদেশ দেবার জন্য। আমি আমি ব্যারিস্টার ভাই তো বাইরে আছেন, নিশ্চয়ই তিনি ভালো বলবেন। বাংলাদেশের 54 বছর এ ধরনের কোনো অভিজ্ঞতা আমাদের নাই। পৃথিবীর সংসদীয় কোনো ইতিহাসে এ ধরনের কোনো ইন্টারিম কোনো গভর্নমেন্ট, ধরুন যেখানে সংবিধান এক্সিস্ট করছে, সংবিধান যেখানে ফাংশন করছে, সেখানে কোনো ইন্টারিম গভর্নমেন্ট, কারণ আমরা তো সংবিধানটাকে ছুড়ে ফেলে দেইনি। আমরা সংবিধানের সমালোচনা সহ এই সংবিধানকে রিফর্ম করার একটা ইম্পর্টেন্ট এজেন্ডা নিয়ে কাজ করছি। আবার এই সংবিধানের ভিত্তিতে সরকার আছে। তো আপনি এ ধরনের সরকার, তারা জনগণের ম্যান্ডেট অথবা পার্লামেন্টকে এড়িয়ে যে তারা এ ধরনের একটা আদেশ জারি করতে পারেন কিনা, পৃথিবীর এর কোনো দ্বিতীয় নজির আছে কিনা, যেখানে যেখানে সংবিধান নাই সামরিক বাহিনী স্থগিত রেখে দেয় মার্শাল্লাহ হওয়ার পরে, অথবা সংবিধান বিপ্লবের পরে সংবিধান ছড়ে ফেলে দেয়, সেটা একেবারেই বিপ্লবোত্তর একটা কিন্তু অবস্থা। আপনি তো বিদ্যমান সংবিধানের ভেতরে আছেন, একদিকে আছেন আবার একদিকে নাই। তো কিন্তু বাস্তবে আপনি আছেন।
এটা এটা ধরেই তো সমগ্র আলোচনা। মানে যখন এবং যেটাতে সুবিধা হচ্ছে তখন সেই রাইট, সেটাতে। আমি হচ্ছে আপত্তিটা এসছে এইখানে যে আপনি, কারণ এটার জন্য আপনি জানেন যে মানুষের পপুলার, আমরা গণভোটে যাচ্ছি কেন? যাচ্ছি এজন্য যে আমি যে সনদগুলো গ্রহণ করেছি, মানুষের পপুলার উইলটা কি, তার মতটা কি, তার সম্মতি আছে কিনা সেটা জানার জন্য। তার মানে মানুষ যে সার্বভৌম, মানুষ কিভাবে সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে, একদিকে ভোটের মধ্য দিয়ে, যখন পার্লামেন্ট ইলেকশন হবে মানুষ তার রিপ্রেজেন্টেটিভ ইলেক্ট করবে, পার্লামেন্ট এই ব্যাপারে তখন কি করবে, বিল আকার উত্থাপিত হবে, আলাপ আলোচনা হবে, তারপরে সবাই গ্রহণ করলে তখন এটা একটা আইনে পরিণত হয়ে সংবিধানে যুক্ত হবে। কিন্তু এখন সরকার যদি একটা আদেশ দিতে যান, তার মানে কি বাস্তবে সংবিধানকে প্রকারান্তরে আপনি অস্বীকার করছেন, সুপ্রা কনস্টিটিউশনাল জায়গা বাস্তবে আপনি দাঁড়িয়ে যাচ্ছেন, যেটা ভয়ঙ্কর একটা নজির। এবং ভবিষ্যতে কর্তৃত্ববাদ ফিরে আসার জন্য আর কোনো ইলেকশন, পার্লামেন্ট এগুলো দরকার হবে না। যে কোনো সরকার চাইলে আদেশ জারি করে তারা সংবিধান পরিবর্তন করলেও করতে পারেন। একটা জমিন, একটা রেফারেন্স কিন্তু থেকে যাচ্ছে, যেটা ভবিষ্যতের জন্য বিপজ্জনক, একটা ভয়ানক নজির হিসেবে থাকছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, অধিকাংশ দল কিন্তু বলেছে নির্বাচনের দিনই গণভোট করবার জন্য। এখন সরকার কোনটা বিবেচনা করবে? সুতরাং সরকার দুটো অপশনই তারা রেখেছেন, সেখানে নানা যুক্তি টুক্তি এগুলো আছে। আরেকটা প্রশ্ন যেটা বললেন 270 দিন, পরে আবার বললেন যে 270 দিনে যদি সবগুলো প্রস্তাবনা যদি সংবিধানে যুক্ত না হয়, অটো স্বয়ংক্রিয়ভাবে এটা যুক্ত হবে। দুনিয়ার কোথাও কি কোনো এরকম হাস্যকর উদ্ভট, এরকম কোনো আদেশ, এরকম কোনো সিদ্ধান্ত কি কেউ কি পারে নেবার জন্য? এই সামগ্রিক জায়গা থেকে দলগুলো বলেছে। এটা অনেকটা আমি বলেছি গতকাল, পর্বতের মুশিক প্রসবের মতন, ফিরে এসে তরি ডোবানোর মতন। যে ঐক্যমত কমিশনকে মাথার তাজ হিসেবে আমাদের নেবার কথা ছিল, তারা কেন এরকম অসাধারণ বুদ্ধিমান মানুষরা কখনো যে নির্বুদ্ধিতার পরিচয় দেন, তাদের সুপারিশ নামার মধ্য দিয়ে 1, 2, 3, 4 করে অনেকগুলো প্রশ্ন সেটা স্পষ্ট হয়েছে। আমরা এটা কেবলমাত্র ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমি মনে করি এখন সরকারের কোর্টে এখন বলটা আছে। সরকার কি করবেন? সরকার করবেন যেখানে দলগুলোর সাধারণ কনসেনসাস আছে, সরকার তার উপরে দাঁড়াবেন। মানুষ ফেব্রুয়ারির নির্বাচনটা দেখতে চায় এবং অধিকাংশ দল, জনগণের আমাদের ধারণা একই সাথে ফেব্রুয়ারি নির্বাচন এবং গণভোটটা দেখতে চাই। কারণ আমরা এত অল্প সময়ের মধ্যে আরেকটা নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক প্রস্তুতি, প্রশাসনিক প্রস্তুতি, আর্থিক প্রস্তুতি, ল এনফোর্সিং এজেন্সির বিশাল ডিপ্লয়মেন্টের প্রস্তুতি, বাস্তবে এটা নেবার মতন পর্যায়ে কিন্তু নাই। এটাই হলো বাস্তব। জি। তো সেদিক থেকে আপনার যদি অন্য কোনো ইন্টেনশন না থাকে, তাহলে তো নির্বাচনের দিন তো এটা হওয়ার ব্যাপারে অপোজ করার কথা না। আরেকটা এটা বলে শেষ করি, কোনো কারণে যদি গণভোটের মানে ভোটের রিটার্ন যদি কমে যায়, 10, 15, 20% যদি হয়ে যায় কোনো কারণের জন্য, যে পরিমাণ আমি অপোজিশন দেখছি, তাহলে কিন্তু এরকম একটা প্রচারণা দাঁড়াবে যে তাহলে কি 80% মানুষকে গণভোটকে প্রত্যাখ্যান করলো, অধিকাংশ মানুষকে জুলাই সনদকে প্রত্যাখ্যান করলো। আমাদের অভ্যুত্থান, আমাদের অর্জন, আমাদের জুলাই সনদ, সমগ্র 14 মাসের যে অর্জন, অভ্যুত্থানের যে অর্জন, এটা কিন্তু গুরুতর রাজনৈতিক ঝুঁকির মধ্যে পড়বে। শুধু সরকার না, সরকার, রাজনৈতিক দলগুলো, আমরা সবাই শুদ্ধ। এবং এই পরিস্থিতিতে একটা অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ের দিকে কিন্তু চলে যাওয়ার একটা ঝুঁকিটা বাড়বে। সুতরাং আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক করব, কিন্তু কোথায় দাঁড়াবো অভ্যুত্থানকে রক্ষা করবার জন্য, অর্জনকে রক্ষা করবার জন্য, এই বুদ্ধি প্রজ্ঞার, এই দূরদর্শিতার মনে পরিচয়টা দেওয়া দরকার। সাইফুল এটা ভাই, আমি একটু বুঝছি। দুইটা আপনার আলোচনার মধ্য দিয়ে দুইটা বিষয় আসছে। একটা হলো যে আপনাদের কিন্তু এখন ঐক্যমত্য কমিশনের উপরে এক ধরনের অবিশ্বাস, আমি অনাস্থাও বলবো না, একটা অবিশ্বাস জন্মে গেল যে তারা যে বিষয়গুলো এখানে নিয়ে আসছে। আর 2 নম্বর হচ্ছে যে জুলাই সনদে কি আছে কি নেই, এটা সাধারণ জনগণ যারা গণভোটে পার্টিসিপেট করবে তাদের মধ্যে কতটুকু আপনি প্রচার করতে পারলেন, তাদের হ্যাঁ, কতটুকু ঠিক বোঝাইতে আছে। পারলেন, এই দুইটা কারণ বিষয় আপনি একটু আমাদেরকে বলবেন। আমি আপনার আমি আমি আপনার সঙ্গে একমত হব। প্রথমত হচ্ছে যে এটা সত্য, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমি নিজে খুবই বিব্রত বোধ করেছি যখন এটাকে বিশ্বাসঘাতকতা বলছি, প্রতারণা বলতে হচ্ছে দলগুলোকে। এর চেয়ে কোনো ভালো শব্দ রাজনীতিকরা চয়ন করতে পারতেন কিনা আমার জানা নেই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শব্দগুলো উচ্চারিত হয়েছে। সাইফুল ভাই, আপনি কি এবং একটু প্রিসাইসলি বলবেন বিশ্বাসঘাতকতা কোথায় করেছে? এবং এবং যেটা, না ওই যে বললেন, যেটা বললাম, ওই যে নোট অফ ডিসেন্ট গুলো তো সিদ্ধান্ত হলো এটা উল্লেখ থাকবে বিএনপির সাথে, দ্যাট ওয়াজ দ্য কমিটমেন্ট। তাদের যেখানে নোট অফ ডিসেন্ট ছিল
কথাগুলো উল্লেখ থাকবে। আর তারপরে আমরা কিন্তু একটা সংবিধান আদেশ দিবেন, এ ব্যাপারে কিন্তু কনসেনসাস হয়নি। হ্যাঁ, অনেক দলের প্রস্তাব ছিল, মতামত ছিল যে এই ধরনের একটা আদেশ দেওয়া যায় কিনা, কিন্তু এ ব্যাপারে জেনারেল কিন্তু আচ্ছা, কনসেনসাস সাইফুল ভাই, আমার কাছে কিন্তু ফুল ঐক্যমত কমিশনের যে আচ্ছা, আমি ঐক্যমত আমি কমিশনের ওনার দাবি প্রশ্নটা জুলাই শেষ সনদ। করি। আমি ওনার প্রশ্নটা শেষ করি। তো এ ব্যাপারে ধরুন ঐক্যমত কমিশন বললাম না, ফিরে এসে যে তরি ডোবানো আর কি, ওনাদের এই যে ওনারা শেষে এসে একটা ভালো জিনিসকে শুধু ওনারা যেভাবে উপস্থাপন করলেন, পুরো জিনিসটা এখন এক ধরনের বুমেরাং হয়ে যাচ্ছে কিনা, এরকম একটা আতঙ্ক কিন্তু আমার মধ্যে কিন্তু এখন এসছে আর কি। এরকম একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কেউ নিশ্চয়ই আমরা দেখতে চাইনি। এবং ভেতরে আপনি দেখবেন কত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, যাদের সঙ্গে আমাদের মুখ দেখা দেখি ছিল না, আমরা আলোচনা করেছি, কথা বলেছি, বন্ধুত্বপূর্ণ পরিবেশে কথা বলেছি, হাসি ঠাট্টা হয়েছে, তাই না? কিন্তু তারা এসে কিন্তু শেষ মুহূর্তে কিন্তু ঐক্যমত কমিশন যেভাবে প্রস্তাবটা হাজির করলেন, বাস্তবে মনে হলো যে তারা কিন্তু স্পিরিটটা তারা কিন্তু ধারণ করতে পারেনি। কথাটা ওই জায়গা থেকে মানে বক্তব্যটা এসছে। জি জি। জি অ্যাডভোকেট আশরাফি পাপিয়া, একটু আমি আসবো আসবো ব্যারিস্টার মোল্লা ভাই, আপনার কাছে আসবো। আমি একটু আমি বলি যে ম্যারেজ বোধ করছেন, এত অস্থিরতার সময়ে বেশি কথা বলা যায় সেটা আমরা চেষ্টা করি, মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে তালিম করানোর যে মেয়েরা যায়, সেখানে আমি বলেছি যে মেয়েদেরকে তালিম করাতে করাতে এক পর্যায়ে তারা ছোট ছোট দিয়ে তারা শপথ করে দাঁড়িপাল্লার ভোট চায়। আপনি নিয়ে চলে হচ্ছে শুক্রবারে যে ইয়ে করে অমুককে ভোট দেন, অমুক দলকে দেন বলে হচ্ছে খুতবার ভিতরে বলে ফেলতেছে। তো তাহলে খুতবার ভিতরে আপনি প্রমাণ চাইতে গেলে এরপরে বাংলাদেশের খুতবাতে যেখানে বলবে রেকর্ডিং করে আপনি একটা খাত খুলে রেখেন, আমরা ওখানে পাঠিয়ে দেব। আর তালিম করানোর সময় মেয়েরা যখন মেয়েদেরকে দাঁড়িপাল্লার ভোট যাবে এবং সেখানে হচ্ছে দলের প্রতীকের কথা বলবে এবং জান্নাতের অডিও ভিডিও দুটো করে আপনার কাছে, আপনি কোনো বিশেষ জায়গায় না, সমগ্র বাংলাদেশে একই ঘটনা তারা ঘটাচ্ছে। আর কথা আগে শুনতে হবে, তারপর উত্তর দিতে হবে। এখানে গায়ের জোরে বিএনপি কথা বলছে, আইনসম্মত কথা বলছে না, এই কথাটাতে আমি আপত্তি জানালাম। কারণ যেখানে দুইবারের প্রধানমন্ত্রী, তারপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সমস্ত কিছু বিএনপির ঐক্যমত হয়েছে, গায়ের জোরে আপনারা কথা বলেছেন, আপনারা আলোচনার টেবিলে বসে কর্মসূচি দিচ্ছেন, পিআর পদ্ধতি না হলে ভোট আপনারা মানবেন না বলে আপনারা রাজপথে মিছিলও দুদিন করে ফেলেছেন। তো এগুলো, তারপরে আপনারা স্থানীয় নির্বাচন, গণপরিষদ, এগুলো নিয়ে অনেক বড় বড় কথা বলেছেন, কর্মসূচি দিয়ে দেবেন। এবং জামাত ইসলাম, এনসিপির সবকিছু নির্বাচনকে কেন্দ্র করে, এটা না হলে নির্বাচন হতে দেব না, ওটা না হলে নির্বাচন করব না, এটা না হলে নির্বাচন করব না। আজ পর্যন্ত বিএনপি কখনো এটা না হলে নির্বাচন করব না, ওটা না হলে নির্বাচন করব না, এই ধরনের কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দলের পক্ষ থেকে আজ পর্যন্ত কেউ কিন্তু বলেনি। আজকে এটা আমার বক্তব্য না, আপনি গতকালকের 1 তারিখের প্রত্যেকটা পত্রিকা দেখবেন যে অন্তর্বর্তী সরকার ঐক্যমত কমিশন বিশ্বাসঘাতকতা করেছে, পার্টির জেনারেল সেক্রেটারি ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য, এবং এইখানে আলোচনার টেবিলে সমাধান চায় বিএনপি, এটা পার্টির পক্ষ থেকে বক্তব্য। এখানে আমার কোনো ব্যক্তিগত ওপিনিয়ন নাই। ভালো ব্যারিস্টার ভালো দেশে থাকেন, কিন্তু কথাবার্তা বাংলাদেশে যেগুলি হচ্ছে এবং যেগুলো ঘটনা ঘটছে, এগুলো আপনাদের দেশের হওয়ার কোনো সুযোগ নাই। যার কারণে এগুলো তর্ক করার আগে বক্তব্যকে শুনতে হবে ভালো করে, শুনে তারপরে আপনি উদ্ধৃতি দিবেন, সেটা হবে ভালো। এখন কেন এই কথাগুলো ঐক্যমত কমিশন করলো এবং কেন বললো, আপনি যতই আপনার মোবাইলে আপনি এটা দেখান, ওটা দেখান, সেটা দেখান, আমরা বাংলাদেশে বসবাস করে আমরা যেটা দেখছি, যেটা বুঝছি, সেই আলোকে আমরা বক্তব্য রাখবো। আর আপনারা ইউটিউব, ফেসবুক আর মোবাইলে আপনার দলের পক্ষ থেকে যে বার্তাগুলো যায়, ওগুলো পরিবারে বক্তব্য রাখেন। আপনি কি অস্বীকার করতে পারবেন পিআর পদ্ধতি নিয়ে মিছিল করে নেয়, কর্মসূচি দেয় নাই? তাহলে আলোচনার টেবিল থেকে তো লাফায় জামাত ইসলাম কর্মসূচি দিয়ে দিল, এইটা হচ্ছে গায়ের জোর। আর বিএনপি গায়ের জোরে কিছু করে নাই। বিএনপি দুইবারের বিরোধী দল, সরকারি দল, যতখানি ধৈর্য সহনশীলতা দেখায় ঐক্যমতে পৌঁছানো যায়, সেই প্রচেষ্টা এখন অব্যাহত আছে। এটাই হচ্ছে বাস্তবতা, এইটাকে নিয়ে ভিন্ন খাতে প্রভাবিত করার কোনো কারণ নাই। জি, ব্যারিস্টার আবু বকর মোল্লা, আমি আপনাকে আসলে 1-1.5 মিনিটের মতো দিতে পারবো আর কি। ধন্যবাদ। জনাব অ্যাডভোকেট পাপিয়া যে কথাটি বললেন,
বিএনপি নেতৃবৃন্দ পিআর মানবে না এই কথাটা কি মিডিয়াতে ওনারা শতবার বলেন নাই, ওনাদের নেতারা বলেন নাই, ঐক্যমত্য কমিশনের বাইরে মিডিয়াতে বলেন নাই? বারবার বলেছেন ওনারা পিআর মানবেন না, বারবার বলেছেন ওনারা গণভোট মানবেন না। অর্থাৎ মৌলিক যেই ব্যাপারগুলোতে তারা তাদের ডিফারেন্স অফ অপিনিয়ন রয়েছে, তারা মিডিয়াতে এসে বারবার বলেছেন এবং ঐক্যমত্য কমিশনের মধ্যেও বারবার জোর দাবি করেছেন। কমিশনের বাইরে এসে টক শোতে আলোচনাতে ওনারা বারবার এগুলোর বিরোধিতা করেছেন। এখন ওনারা প্রত্যেকটার ব্যাপারে ওনারা বিরোধিতা করেন। যদি সিভিল ভাবে ওনারা কাজ করতেন, বাইরে যে শহীদ মিনারে যে তো বিপ্লবী সরকার দেখুন আমি শপথ নিতে বলেছি পারতো, এটি তা এক তো ধরনের নেয়নি। রেভলিউশন। না না, আপনার রেভলিউশন গভর্নমেন্ট কই এটি আপনার? টোটাল রেভলিউশন। না, রেভলিউশনারি গভর্নমেন্ট কই আপনার? এটা কথাগত আপনার রেভলিউশনারি গভর্নমেন্ট কই বলেন না আমাকে, আপনি রেভলিউশনারি গভর্নমেন্ট কই আচ্ছা, এই বলেন না। আলোচনা আমরা শেষ করতে না না, পারবো আমি না। একটু জানতে চাচ্ছি ব্যারিস্টার সাহেব, আপনার কাছে একটু জানতে চাচ্ছি আপনার রেভলিউশনারি গভর্নমেন্টটা কই বলেন। রেভলিউশন আপনি রেভলিউশন করেছেন, রেভলিউশনারি গভর্নমেন্ট কই? আপনি প্রশ্ন করেছেন আমাকে সাসপেন্ড করেছেন? আচ্ছা, একটু ওনাকে শুনি, মানে ভাই, আপনি প্রশ্ন করেছেন আমাকে জবাব দিতে দেন, বলেন জবাব দিতে দেন। বলেন। এই সরকারটি, বর্তমান সরকারটি যে ক্ষমতায়, এটিকে আপনি এটি সাংবিধানিক, কনস্টিটিউশনাল, আবার রেভলিউশনের সমর্থনে গঠিত। অর্থাৎ ইট ইজ এ কম্বিনেশন অফ ডেমোক্রেটিক কনস্টিটিউশনাল গভর্নমেন্ট প্লাস রেভলিউশনারি গভর্নমেন্ট। আচ্ছা। এইটা একই, মানে দুটো বিষয় একসাথে মিলে এই সরকারটি চলছে। এটি কিন্তু এজ সাচ যদি টোটাল কনস্টিটিউশনাল আপনি ফ্রেমওয়ার্কে চিন্তা করেন, এই সরকার যতদিন ক্ষমতায় আছে, এই সরকার যা করছে, আপনি রেভলিউশনারি স্পিরিট ছাড়া এই সরকারের সময় কার্যক্রমকে আপনি এন্ডোর্স করতে পারেন না। Endorse করতে পারবো না। আমি এটি আনকনস্টিটিউশনাল, একটু এটি কনস্টিটিউশনাল advocate প্লাস রেভলিউশনারি। অ্যাডভোকেট আশরাফি পাপিয়া, আপনার এক মিনিটের মতো একটু নেব, কারণ অন্য আরেকটা প্রসঙ্গ আছে, সেখানে একটু সাইফুল ভাইয়ের সঙ্গে আমার একটু আলাদা। না, উনি যেখানে বললেন যে ব্যারিস্টার সাহেব যে বিএনপি বারবার করে বলেছে পিআর আমরা বুঝি না, বিএনপি কথা কোথাও বলেনি। বিএনপি বলেছে যে মিঠুন চক্রবর্তী নাটকের মতো যে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, ভোট দিব সন্দ্বীপে, নির্বাচিত হবে মালদ্বীপে। বিষয়টা হচ্ছে এখানে। আর আওয়ামী লীগের ভোটাররা থেকে গেছে, যারা অপরাধ করছে তারা পালায় চলে গেছে। তাহলে আওয়ামী লীগের ভোটেরা, তারা যদি একটা, যেমন আপেল প্রতীক নিয়ে গতবার দাঁড়াইছে কেউ, এখন আপেল প্রতীক নিয়ে গোটা বাংলাদেশে যদি স্বতন্ত্র দিয়ে দেয়, তাদের যদি একটা বিশাল পার্সেন্টেজ যে ভোটারটা সেটা যদি চলে আসে, তাহলে এখানে আওয়ামী লীগ পুনর্বাসন হবে। বিএনপি কে শুধু আপনাদের মতো আওয়ামী লীগের সাথে পীড়িত করে করে আওয়ামী লীগের মুসলিম ভোট, হিন্দু ভোট, বৌদ্ধ ভোট, খ্রিস্টান ভোট হাদিয়া দিয়ে নাও, হাদিয়া দিয়ে নাও। যদি দেশের মানুষ যদি আওয়ামী লীগকে ভোট দিয়ে আনতে চায়, তাহলে আমি ঠেকানোর কে আসলে? আপনারাই তো বলছেন যে আওয়ামী লীগকে দেশের মানুষকেও ভোট দেবে না। অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এবং ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি ৭১ জার্নালে যুক্ত হওয়ার জন্য। সাইফুল হক একটু থাকবেন, বিরতির পরে একটা প্রসঙ্গ আছে, এটা নিয়ে একটু আলাপ করতে চাই আপনার সঙ্গে।